আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সব রাজনৈতিক দলের মতামত নিয়ে আগামী সপ্তাহের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান। আওয়ামী লীগ শাসনামলে বিএনপির 2276 নেতাকর্মী ক্রসফায়ার ও 153 জনকে গুম। শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে 2টি অভিযোগ। বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে আদালত সরানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। এজলাস কক্ষে আগুন, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ। এবং চালের দাম কমাতে সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানির সিদ্ধান্ত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুধু শিক্ষার্থীদের নয়, সব রাজনৈতিক দলের মতামত নিয়ে আগামী সপ্তাহের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সাথে চলছে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 15 জানুয়ারির মধ্যে আমাদের যেই প্রোক্লেমেশন অফ রেভলিউশন সেটি ঘোষণা করার জন্য আমরা দাবি জানিয়েছি। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেরি করে হলেও প্রোক্লেমেশন ইস্যুতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে শিগগিরই প্রকাশ করা হবে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র। সবগুলো রাজনৈতিক পক্ষ এবং শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং গণঅভ্যুত্থানের যতগুলো পক্ষ আছে, যত ধরনের পক্ষ আছে, সবার সাথে কথা বলে সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টটির ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। এ সময় চলতি মাসে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন হাতে আসবে জানিয়ে মাহফুজ আলম বলেন, কতটুকু সংস্কার হয়েছে তার ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঠিক করা হবে। কনসালটেশন প্রসেসে ঢোকার পর আমরা আসলে ঠিক করব, রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রে। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয় বা কি ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয়, ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে বলে জানান এই উপদেষ্টা। 24/3/2000। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানে তিনি বলেন, একটি মহল জাতিকে বিভক্ত করতে উঠে পড়ে লেগেছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর নানা ষড়যন্ত্র চলছে, সতর্ক করে বিএনপি মহাসচিব দেশ ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। মইনুল আহসানের রিপোর্ট। স্বৈরশাসক শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, নির্যাতন, নিপীড়নের তথ্য উপাত্ত নিয়ে প্রকাশিত রাজবন্দির জবানবন্দি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানে প্রকাশিত বইকে ন্যায় বিচার অর্জনের লড়াইয়ে এক মহাকাব্য হিসেবে উল্লেখ করা হয়। যখন আমরা আন্দোলন শুরু করেছি তখন থেকেই বিএনপি মহাসচিব বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে কেউ টিকে থাকতে পারে না। শেখ হাসিনার পরিণতি তারই প্রমাণ। ইতিহাসের কি অমোঘ বিধান যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে, তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন। দেশ স্বৈরশাসন মুক্ত হলেও এখনো নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। হাসিনা পালানোর পর থেকে আমরা কেন জানি নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না।
ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হচ্ছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে, তারা দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। বিএনপি সংস্কারের পক্ষে দাবি করে তিনি এও বলেন, জনসমর্থন ছাড়া কোনো সংস্কারই গ্রহণযোগ্য, টেকসই হবে না। সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার লেজিটিমেসি দিতে পারবো না আমরা। এ সময় আবারও অত্যাবশ্যকীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের শাসনামলে গত 16 বছরে সারা দেশে 2276 জন নেতাকর্মীদের ক্রসফায়ার এবং 153 জন গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এই ঘটনায় প্রধান অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা আলাদা দুটি অভিযোগ জমা দেন দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। এ সময় তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূল করার উদ্দেশ্যে সারা দেশে দলটির নেতাকর্মীদের ক্রসফায়ারের মাধ্যমে হত্যার অভিযোগ এনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দেয় বিএনপি। বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 153 জন কর্মীকে গুম করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া এই অপকর্মে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা জড়িত ছিল তাদের নামও উল্লেখ করা হয় অভিযোগে। আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন, আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি। আসামির সংখ্যাটা আমরা অজানা রেখেছি। প্রধান আসামি শেখ হাসিনা তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসবে যে আমরা কতজন ওই ঘটনার সাথে জড়িত ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত 153 গুম ও 2276 ক্রসফায়ারের তালিকা এদিন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেওয়া হয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত পুড়ে যাওয়ায় আজ বসেনি বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ। কে বা কারা বৃহস্পতিবার রাতে এজলাস কক্ষে অগ্নিসংযোগ করলে সেখানকার সবকিছু পুড়ে যায়। এদিকে অস্থায়ী আদালত সরানোর দাবিতে বুধবার রাতভর আন্দোলনের পর দিনেও সড়ক অবরোধ করে মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে বিচারক এজলাস কক্ষ পরিদর্শন শেষে পাবলিক প্রসিকিউটর বোরহান উদ্দিন জানান, এই মুহূর্তে আদালত পরিচালনার মতো অবস্থা নেই। রিপোর্ট আদ্দিন সজীবের। যেখানে হবার কথা বিডিআর বিদ্রোহ মামলার বিচার, সেখানে আগুনে পুড়ে ছাই সবই। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতের এজলাস কক্ষের চিত্র এটি। আসামিদের বসার স্থান, বিচারকের চেয়ার, এসি কিংবা আসবাবপত্র সবই পুড়েছে রাতের আগুনে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত 4টায় খবর পেলেও আগুন নেভাতে বেগ পেতে হয়। রাস্তাঘাটে কিছু ব্যারিকেড ছিল, এগুলো অনেকে সহযোগিতা করছে, করার পরে আমরা এখানে আসছি। আসার পরে ভিতরে আর ঢোকার মতো পরিবেশ ছিল না আর কি। কেরানীগঞ্জে নয়, বিডিআর হত্যাকাণ্ডের মামলার বিচার কাজ আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে হবে। বুধবার রাতে আইন মন্ত্রণালয়ের দেয় এমন তথ্যের পরেই রাতভর আন্দোলন করে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা। সকালে সেখানে প্রবেশের সবকটি গেট এবং প্রবেশপথে অবরোধ করেন ছাত্ররা। জানান, এই বিচার তারাও চান, কিন্তু মাদ্রাসা প্রাঙ্গণে নয়। অবশ্যই আমরা এটা বিচার চাই, কিন্তু সেটা তো স্থায়ী আদালত আছে, আদালত হবে, কিন্তু অস্থায়ী আদালতে কেন এনে বিচার করতে হবে? এবার অস্থায়ী আদালত কোন জায়গা? যেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান। অস্থায়ী যে আদালতটা, এই আদালতটা এখান থেকে নিয়ে যাক, আমাদের জায়গাটা আমাদেরকে বুঝিয়ে দিক। পরিস্থিতি বিবেচনায় সকাল থেকেই মাদ্রাসা এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ছিল সেনাবাহিনীর টহলও। কিছুটা বিলম্ব হলেও পরে অস্থায়ী আদালতে আসেন আইনজীবীরাও। দুঃখজনক হলো গত 24 ঘন্টায় এই মামলাটি কোথায় অনুষ্ঠিত হবে, আদালত কোথায় বসবে, তার জন্য সীমাহীন নাটকে তো আমরা দেখি।
অথচ আলিয়া মশাই এখানে বিচার প্রক্রিয়া না হওয়ার গত 4টি তারিখ আমরা এটাই আদালতও জানেন, সরকার জানেন যে এখানে আদালত বসবার মতো কোনো পরিবেশ নেই। বেলা 12টার দিকে বিচারক এজলাস পরিদর্শন করেন, আইনজীবীদের সঙ্গে আলোচনা করেন কিছুক্ষণ, বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজের বিষয়ে পরে কথা বলেন পাবলিক প্রসিকিউটর বোরহান উদ্দিন। নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই, এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো, উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন। এই মামলার অগ্রগতির দিকে যখন তাকিয়ে দেশ, তখন আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতের এই ঘটনা ভাবাচ্ছে অনেককেই। দেশের ইতিহাসে খুব সম্ভবত এটি প্রথমবার যে বিচার কার্য পরিচালনার আগে রীতিমতো পুড়ে ছাই হয়ে গেছে এজলাস। কে বা কারা করেছে তা নিশ্চয়ই তদন্তের পরেই পরিষ্কার হবে, কিন্তু তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে অনেক। সেই সঙ্গে বছরের পর বছর কেন অস্থায়ীভাবে একটি আদালত মাদ্রাসার এই প্রাঙ্গণে রয়েছে তা নিয়েও একদিকে যেমন ক্ষোভ রয়েছে, অন্যদিকে তা অপসারণের দাবিও জোরালো হয়েছে ছাত্রদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। 2 ঘন্টা অবরোধ শেষে শাহবাগ মোড় ছেড়েছেন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি, মামলার পুনঃ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করেন তারা। চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিও জানান তারা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেয়। পরে যান চলাচল বন্ধ করে দেয় তারা। এতে আশেপাশের এলাকায় যানজট দেখা দেয়। কারাবন্দীদের মুক্তিসহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। আমার আর্থিক সব শেষ, আমি ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। বিচার বিভাগীয় যে প্রহসন সেটিও আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে বিক্ষুব্ধ ছাত্র নাগরিক এবং বিডিআর ক্ষতিগ্রস্ত যারা নিরপরাধ তাদের পরিবারের সদস্যরা আমরা এই শাহবাগ ব্লকেট করেছি। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যে চিঠি দেওয়া হয়েছে তার জবাবে আনুষ্ঠানিকভাবে ভারত এখনো কোনো কিছু জানায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে রফিকুল আলম আরও বলেন, ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থান বা স্ট্যাটাস কি তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানার বিষয় নয়। তার ভিসার মেয়াদ কিভাবে বাড়ানো হয়েছে তাও জানে না মন্ত্রণালয়। প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পত্র প্রাপ্তির বিষয়টি অ্যাকনলেজও করেছেন। ভারতের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব এখনো আমরা পাইনি। যে পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না। ভরা মৌসুমেও অস্থির দেশের চালের বাজার। 1 মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 10 থেকে 12 টাকা। এর জন্য মিলার আর কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষছেন পাইকাররা। বাণিজ্য উপদেষ্টা বলছেন, সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই যে ঘষা দিলেই দাম কমবে। সুফল পেতে বিভিন্ন দেশ থেকে চাল আমদানি ও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। তিনি জানান, অনিয়মের কারণে টিসিবির 37 লাখ কার্ড বাতিল করা হয়েছে। মাহবুব কবির চপলের রিপোর্ট। আবারও শুরু হয়েছে চাল নিয়ে চালবাজি। আমনের পর্যাপ্ত চাল মজুদ থাকলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। চিকন চালের দাম বেড়েছে কেজিতে 12 টাকা পর্যন্ত। এর জন্য সেই পুরনো সিন্ডিকেটকেই দায়ী করছেন বিক্রেতারা। মাসের ব্যবধানে প্রতি কেজিতে বাড়ছে আপনার কোনো চাল 10 টাকা থেকে 12 টাকা। মিনিকেটের দামটাই সবচেয়ে বেশি বাড়ছে। টাকা দিলে মালের অভাব নেই, দাম যখনই আমরা কিনতে যাই দাম বাড়তি। চালের উপরে যে ব্যাট ট্যাক্স ছিল ওটা কিন্তু মকুব করে দিস, প্লাস উনি কিন্তু বাইরের থেকে আমদানি করছে। তারপরে সিজন আসছে, দেশে কিন্তু ধান চালের অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে। কর্পোরেট কোম্পানি আছে আর মেলাররা আছে, সিন্ডিকেটকে করিয়া মনে করেন এই চালের দামটা বাড়াইয়া এই 15-20 দিনের মধ্যে ভোক্তাদের থেকে আমাদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সরকার বলছে চালের বাজার সহনীয় রাখতে ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানি করা হচ্ছে। প্রায় শূন্য করা হয়েছে আমদানি শুল্ক।
তারপরও কেন দাম বাড়ছে তা পর্যালোচনা করা হচ্ছে। এর জন্য ধৈর্য ধরার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। আমার কাছে মনে হচ্ছে সময়টা সাময়িক। আপনি তো মানে কোন আলাদিনের চারাগ নেই যেটাতে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে হ্যান্ডেল করার জন্য, অ্যাড্রেস করার জন্য আমরা আমদানিকে আরো বেশি উদার করেছি। কয়েক লক্ষ টন চাল সরাসরি আমদানি হচ্ছে, বার্মা থেকে হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, ভারত থেকে হচ্ছে। সো আগামী 3 মাস বাজারের যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের সুবিধায় সারা দেশে টিসিবির কার্যক্রম বাড়ানো হয়েছে। দুর্নীতির কারণে 1 কোটির মধ্যে 37 লাখ কার্ড বাতিল করেছে সরকার। 1 কোটি পরিবারের কার্ডের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল, যারা বেঠিক ছিল, যা ডুপ্লিকেশন ছিল, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আসন্ন রোজায় পণ্যের পর্যাপ্ত যোগান ও দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন, আমরা মনে করি আমরা সামগ্রিকভাবেই প্রস্তুত। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। খুবই হাই পাওয়ার। 43তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। শিগগিরই নতুন গেজেট প্রকাশ করা হবে। সচিবালয়ে ডিজিএফআই এবং এনএসআই এর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান জনপ্রশাসন সচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থবছর থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। বিসিএস এর কয়েকটি ধাপের যুদ্ধ শেষে চাকরিতে যোগদানের আগ মুহূর্তে বাদ দেওয়ায় হতাশায় ভেঙে পড়েন ভুক্তভোগীরা। 1 জানুয়ারি থেকেই সচিবালয়ের সামনে অবস্থান নেন তারা। জানা যায়, নেতিবাচক গোয়েন্দা প্রতিবেদনের কারণে বাদ পড়েন 267 জন। ধর্মীয় কিংবা রাজনৈতিক পরিচয় সামনে আসে, এতে সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। বৃহস্পতিবার সচিবালয়ে ডিজিএফআই ও এনএসআই এর প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন জনপ্রশাসন সচিব। পরে তিনি জানান, বাদ পড়াদের বেশিরভাগই শিগগিরই গেজেটভুক্ত হবেন। মেডিকেল স্বেচ্ছায় অনেকে আসেনি, তারা চাকরি করবে না, কিন্তু 227 জনকে দিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল, তাদের পক্ষেও জারি হবে। ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট। এটা যত সংক্ষিপ্ত সময় করা যায়, 2টা অফিস লাগবে, কিন্তু কিভাবে উল্লেখ করবে? এটা যাবে প্রধান উপদেষ্টার অফিস যাবে, রাষ্ট্রপতির অফিস যাবে, নামবে, জি হবে। আমার হাতে থাকলে বলতাম কালকে। সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেন বিসিএসে বাদ পড়া ভুক্তভোগীরা। পূর্বে যে কোনো সরকারের থেকে এখানে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে বলে আমাদের মনে হয়েছে। ম্যাক্সিমাম মানুষই আমরা আগের চাকরিটা ছেড়ে দেয়, এখন আমরা বেকার দিন কাটাচ্ছি। অলরেডি আমরা আজকে 2-2.5 মাস 3 মাস যাব। এটা যত বাড়বে আমাদের কষ্ট, দুর্ভোগ, হতাশা তত বাড়বে, এবং যতক্ষণ আমরা পাচ্ছি মনের মধ্যে একটা ভয় তো থেকেই যায়। প্রজ্ঞাপনটা দিয়ে আমাদের যদি সম্ভব হয় 15 তারিখে যেন আমাদের জয়েনিংটা দেওয়া হয়, তাহলে আমাদের 227টা পরিবার মানে আলো পাবে। সাংবাদিকদের প্রশ্নে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টির আপডেট জানান জনপ্রশাসন সচিব। যে এটার কাজ শুরু হয়েছে, মিটিং আমরা হয়েছে, 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেতেন, এবার পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবে। উনি জিজ্ঞেস করছেন এই বাজেট মানে হলো 30 জুন, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে। আর 2 নম্বর হলো পার্সেন্টেজ, এটা আমি অনুরোধ করবো পাশের বিল্ডিং অর্থ মন্ত্রণালয় জানেন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা থেকে খালাস চেয়ে খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এই মামলার আরেক আসামির আপিল শুনানির জন্য 14 জানুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে টানা 3 দিন শুনানি হয়। এ সময় আইনজীবীরা আদালতকে বলেন, খালেদা জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ করেননি। 2018 সালে খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে সাজা বাড়িয়ে 10 বছর করেন হাইকোর্ট। সর্বোচ্চ আদালতের প্রতি মানুষের আসে আস্থা নিয়ে যেখানে বিচার পাবে, কিন্তু সেখানে বিচারের নামে অবিচার হয়েছে, এবং সেটা কোনো বিচার হয় নাই,
একতরফাভাবে 5 বছরকে 10 বছরের সাজায় উন্নীত করেছে। উভয় পক্ষকে শুনে আমরা ধারণা করেছিলাম, আপনাদেরকে গতকালকে বলেছিলাম হয়তো আজকে একটি আদেশ আমরা পাবো। সলিমুল হক কাজী কামালের একটি অ্যাপিল পেন্ডিং থাকার কারণে আইনগত ত্রুটি হতে পারে, সেই কারণে আজকে কোনো আদেশ পাওয়া হয় নাই। বাংলাদেশের সামরিক, জ্বালানি, অবকাঠামো সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায় তুরস্ক। শিগগিরই দুদেশের জয়েন্ট ইকোনমিক কমিশনে এসব বিষয়ে সিদ্ধান্ত হবে। সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বোলাতের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জ্বালানি, তথ্য প্রযুক্তি, সমুদ্র অর্থনীতি, প্রকৌশল, জাহাজ, কৃষি খাতে সম্প্রসারণে বাংলাদেশে তুরস্কের সহযোগিতা $2 বিলিয়ন ছাড়াবে বলে আশা করেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী। সাইফুল আলমের রিপোর্ট। ভৌগোলিকভাবে তুরস্ক একই সাথে ইউরোপ ও এশিয়ার অন্তর্ভুক্ত। দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্পর্কও বাড়ছে। পরিসংখ্যান বলছে তুরস্কে বাংলাদেশের রপ্তানির পরিমাণ $500 বিলিয়ন বিপরীতে আমদানি করা হয় $450 বিলিয়ন। গত বছর তুরস্কে রপ্তানি বেড়েছে 30 ভাগেরও বেশি। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা সফরে বাণিজ্য উপদেষ্টার সাথে দেখা করেন তুরস্কের বাণিজ্য মন্ত্রী ডক্টর ওমর বোলাতে। ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমাদের এটা এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। জয়েন্ট ইকোনমিক কমিশন আছেন, মিটিংটা অতি দ্রুত কনভেন করতে চাই এবং এই মিটিং থেকে আমরা আমাদের যে আজকের যে আলোচনাগুলো হলো এই আলোচনা থেকে আমরা যে যে অর্থনৈতিক কোঅপারেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। ঢাকায় দুদেশের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে দেশটির বাণিজ্যমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারকে বাণিজ্য, অর্থনীতি সহ সব খাতে সহযোগিতা করতে চায় তুরস্ক। আগামী বছরগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $2 বিলিয়ন উন্নীত করতেও আগ্রহী তারা। বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে তাদের সাথে আমরা অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চাই। টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, অবকাঠামো, জ্বালানি, কৃষিতে বিনিয়োগ করতে চাই। আগামী বছরগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য $2 বিলিয়ন উন্নীত হবে। বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে তুরস্কের দক্ষতাকে কাজে লাগানোর কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শিল্প কারখানায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তারা বলছেন, এমনিতেই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প কারখানা। এ অবস্থায় গ্যাসের দাম বাড়ানো হলে উৎপাদন চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। ব্যবসায়ীরা জানান, এনার্জি রেগুলেটরি কমিশন সরকারের প্রভাবমুক্ত হয়ে শুনানি ও বিশ্লেষণ করলে গ্যাসের দাম বাড়বে না, বরং কমবে। ফজলে রাব্বির রিপোর্ট। গ্যাস নিয়ে ব্যবসায়ীদের হতাশা কাটছেই না। প্রয়োজনীয় গ্যাসের পুরোটা কখনোই পাননি তারা। এমন প্রেক্ষাপটে নিরবিচ্ছিন্ন সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে 2 বছর আগে শিল্পে 150 থেকে 178% পর্যন্ত গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। বাড়তি দাম দিলেও কাটেনি শিল্পে গ্যাস সংকট। বর্তমানে দিনে 380 থেকে 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সর্বোচ্চ সরবরাহ করা হয় 280 থেকে 300 কোটি ঘনফুট। ঘাটতি থাকছে দিনে 100 থেকে 120 কোটি ঘনফুট গ্যাস। এমন পরিস্থিতিতে আবারও সরবরাহ বাড়ানোর কথা বলেই গ্যাসের দাম 2.5 গুণ পর্যন্ত বাড়াতে চায় সরকার। এতে হতাশ ব্যবসায়ীরা। তাদের দাবি, দাম বাড়লে সংকটে পড়বে অর্থনীতি, বাড়তে পারে বেকার সমস্যাও। এই ঘোষণার ফলে নতুন করে কোনো ইনভেস্টমেন্টে আর কেউ যাবে না। এক্সিস্টিং যারা ইন্ডাস্ট্রি আছে তারা আরো এক্সপানশনে আর যাবে না। একটা অসম প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে ইন্টারন্যাশনাল মার্কেটে। ফলে অনেকেই সেই অসম প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে ছিটকে পড়ে যাবে। আমাদের এখন যে টেক্সটাইলের যে কস্টিং, আমরা যে প্রোডাক্টগুলো করছি, এটা দারুণভাবে ইম্প্যাক্ট করবে এবং আমরা মার্কেট হারাবো, এতে কোনো সন্দেহ নেই। দেয়ার উইল বি মোর জবলেস। আপনার কর্মসংস্থান যেখানে আমাদের তৈরি করার জন্য কিছু উদ্যোগ থাকার কথা, আমরা মনে হচ্ছে যার বিপরীত কাজ করছি। নির্বাহী আদেশে গ্যাসের দাম বাড়ানোর পরিবর্তে এনার্জি রেগুলেটরি কমিশনে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। প্রচলিত ধারণা অনুযায়ী চুলচেরা বিশ্লেষণ করেই নতুন দর ঘোষণা করবে কমিশন। কিন্তু তাতেও আস্থার সংকট কাটছে না ব্যবসায়ীদের। গণশুনানিটা ছিল লোক দেখানো, অ্যাকচুয়ালি সিদ্ধান্ত ওনারা নিয়েই রেখেছেন, তো গণশুনানি করে সেখানে সেটাকে জায়েজ করেছেন। এখন এই মুহূর্তে এলএনজির যে প্রাইস আছে বিশ্ববাজারে MMBTU $14 মতন আছে,
সেই প্রাইস এবং আমাদের আভ্যন্তরীণ গ্যাসের প্রাইসকে যদি আমরা ওয়েটেড অ্যাভারেজ করি তাহলে আমার মনে হয় এটা 21-22 টাকার বেশি চাওয়ার কথা না। সেই ক্ষেত্রে গ্যাসের দাম আমরা এখন কমানোর পক্ষপাতী। অন্তর্বর্তী সরকার পুরো জ্বালানি খাতটিকে ন্যায্যতার ভিত্তিতে গড়ে তুলতে চান বলেই জ্বালানি পণ্যের দাম নির্ধারণের ক্ষমতা এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে ফিরিয়ে দিয়েছে। আর সে কারণে আগে থেকে অস্থির না হয়ে কমিশনের শুনানিতে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে জ্বালানি পণ্য নিয়ে সরকারের লাভ করার সুযোগ নেই বলেও মনে করেন তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ফরিদপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক হিসাবে ৩,১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া ১৯ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে মহাপরিচালক আক্তার হোসেন বলেন, সংসদ সদস্য পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন নিক্সন পরিবার। প্রাথমিক অনুসন্ধানে যে তথ্যাদি পাওয়া গেছে, এর বাইরেও দেশে এবং দেশের বাইরে যদি আরও স্থাবর অস্থাবর সম্পদ পাওয়া যায় তাহলে এবং আরও কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তাহলে এই মামলার সাথে সেগুলো অন্তর্ভুক্ত হবে। ২০২৫ সালে বাংলাদেশি হজ এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা ৫০০ জন বহাল রাখার দাবি জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এর আগে এক চিঠিতে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় থেকে বাংলাদেশি হজ এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রীর কোটা ১,০০০ জন নির্ধারণ করার কথা জানানো হয়। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে হাব নেতারা বলেন, ২০২১ সালের জাতীয় হজ ও উমরা আইন অনুযায়ী এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা ১০০ জন ও সর্বোচ্চ ৩০০ জন নির্ধারিত ছিল। তবে এবারের হজে তা প্রথমে ১,০০০ পরে ৫০০ জনের কোটা নির্ধারণ করে দিলেও এ মাসের ৪ তারিখ তা আবারও ১,০০০-এ নির্ধারণ করে দেয় সৌদি সরকার। হজযাত্রীর কোটা ১,০০০ করা সম্পূর্ণ অযৌক্তিক ও অসম্ভব উল্লেখ করে হাব নেতারা বলেন, সৌদি সরকার এই নিয়ম না বদলালে এবার সব ধরনের হজ কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকবেন তারা। কিভাবে ৫০০ থেকে ১,০০০ করব? সুতরাং আমরা ৫০০ থেকে ১,০০০ করতে কোনো মতে পারবো না। প্রয়োজনে আমরা এবার হজ নাও করতে পারি। বাড়ি ঘোড়ার ব্যবস্থা করে ফেলছে অনেকখানি। তো এই ক্ষেত্রে এখন যদি বলে যে ৫০০ থেকে ১,০০০ করতে হবে, এখন তাহলে মোয়াল্লেমের ভিতরে আমি এক মোয়াল্লেম করলাম, উনি আরেক মোয়াল্লেম করলাম, আমার তাবু এক জায়গায়, উনার তাবু আরেক জায়গায়, এইভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যখন প্যাকেজ ঘোষণা হলো তখন যদি আমাদের বলা হতো যে না এটা আমাদের ১,০০০ করতে হবে, তখন আমরা অন্য চিন্তা ভাবনা করতাম। ওদের তো আহ্বান জানাচ্ছি যে এই কোটা ৫০০ থাকবে। এদিকে হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি সরকার বাংলাদেশের ওপর বিরক্ত বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। হজযাত্রীদের জন্য হজ এজেন্সির ন্যূনতম কোটা কমানোর বিষয়টি নিয়ে দেন দরবারের কারণে এই বিরক্তি বলে জানিয়েছেন তিনি। সচিবালয়ে হজ বিষয়ে সবশেষ তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন। বলেন, গত বছর পর্যন্ত বাংলাদেশের হজ এজেন্সিগুলোর জন্য ন্যূনতম ২৫০ জন হজযাত্রীর কোটা থাকলেও এবার তা ১,০০০ করা হয়েছে। প্রথমে সৌদি সরকার এই সংখ্যা ২,০০০ করলেও সরকারের অনুরোধের প্রেক্ষিতে এই সংখ্যা ১,০০০ করা হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের জন্য ১,২৭,৫১৭ জন মানুষের হজ করার সুযোগ থাকলেও এখনো পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৮৭,১০০ জন। এবং রিপিটেডলি আমি বলেছি প্লিজ রিডিউস টু 250। তিনি আমার হেসে বললেন যে আই উইল কনসিডার ইউর প্রপোজাল, আমি আপনাকে জানাই দিয়েছেন। এরপরেও আমি এজেন্সিদের প্রতি সম্মান দেখিয়ে আমি 2টা চিঠি ডিউ লেটার দিয়েছি। এটা আমার পদমর্যাদার সাথে মানায় না। এজেন্সিদের নিয়ে আমরা কাজ করার জন্য এই কাজটুকু করেছি। চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ১,৯১১টি মামলার নথি উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক চা বিক্রেতাকে আটক করা হয়। সকালে কোতোয়ালি থানা এলাকার একটি ভাঙাড়ির দোকান থেকে ৯ বস্তা মামলার নথি উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার ওসি জানান, আদালত থেকে গায়েব হওয়া নথিগুলো রাসেল নামে এক চা দোকানি চুরি করেছিল। আদালতে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাকে আটকের পর ভাঙাড়ির দোকান থেকে নথিগুলো উদ্ধার করা হয়। চুরির পর ১৬ টাকা কেজি দরে নথিগুলো বিক্রি করে দেয় রাসেল। সরকারি মামলার কিছু ডকুমেন্ট এটা কেস ডকে হারিয়ে যায়, এই সংক্রান্তে আমাদের থানায় একটা জিডি হয়। এই জিডি হওয়ার পর আমরা প্রাথমিকভাবে টিম কোতোয়ালি আমরা তদন্ত শুরু করি। এই ঘটনার সাথে জড়িত একজনকে আমরা আইডেন্টিফাই করি। সেই তথ্য মোতাবেক গতকাল অভিযান পরিচালনা করে বাকুলিয়া থানাধীন বউবাজার এলাকা হইতে
রাসেল নামে একজনকে আমরা আটক করি। শরীয়তপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে জাজিরা থানা ভবনের নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডাক্তার মনিরুল ইসলাম। তিনি জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় ওসির ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আল আমিন আত্মহত্যা করেছেন, তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, দুপুরে জানালার গ্রিলের সঙ্গে ওসি আল আমিনের মরদেহ ঝুলতে দেখেন তার সহকর্মীরা। সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে ঘটনাস্থলে যান তারা। সিরাজগঞ্জে ২১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ বিভাগের এক নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেলের বিরুদ্ধে। শুধু তাই নয়, জমি অধিগ্রহণ ছাড়াই মামলা হামলার ভয় দেখিয়ে জোর করে বাড়িঘর ভেঙে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ লোপাটের কৌশলের আরও একটি প্রকল্পের নাম সিরাজগঞ্জ বাগবাটি গোসাইবাড়ি সড়ক। সিরাজগঞ্জের সাথে বগুড়ার সরাসরি যোগাযোগের জন্য ২.৫ কিলোমিটার দীর্ঘ ও ১৮ ফুট প্রশস্ত জেলা সড়ক সম্প্রসারণের কাজটি শুরু হয় ২০২১ সালের জুলাই মাসে, যা শেষ হবার কথা রয়েছে এবছরের জুনে। প্রকল্পের কাজ শেষ হতে মাত্র ৬ মাস বাকি থাকলেও সড়কের প্রায় ১০ কিলোমিটার এখনও পুরাতন অবস্থায় রয়েছে। বাকি অংশে কাজ চলছে খুবই ধীর গতিতে। জুলাই বিপ্লবের আগে ৫ শতাধিক পরিবারের ব্যক্তি মালিকানাধীন জমি জবরদখল করে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেলের বিরুদ্ধে। ৩৫ ফিটের রাস্তা স্যার পুরোটাই আমাদের বাড়ির মধ্যে এভাবে অতর্কিতভাবে ঢুকা দিছে। আর তো ভেঙে ভেঙে নিয়ে যাওয়া রাস্তা বাস্তা করতেছে, তাহলে আমি কি করে পারি? আমি অসহায় গরিব মানুষ, আমার ক্ষতি পর্যন্ত অনেক। ২.৫ কিলোমিটার সড়ক সম্প্রসারণে দুটি প্যাকেজে ধরা হয় ১১৭ কোটি টাকা। ৯৪ একর জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে ১৬০ কোটি টাকা। অথচ ৪.৫ বছরে জমি অধিগ্রহণ ছাড়াই আংশিক কাজ করেই সিংহভাগ টাকা তুলে নেয় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আমরা সংখ্যালঘু সম্প্রদায় এইভাবে রাস্তাটা করে নিয়েছে। আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন যেন আমরা এই সুষ্ঠু একটা বিচার চাই। স্থানীয় এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, এই প্রকল্পের আওতায় নতুন সড়ক নির্মাণে সর্বোচ্চ ব্যয় হতো ২০ থেকে ২৫ কোটি টাকা। সময় লাগতো মাত্র ২ বছর। অথচ অধিগ্রহণ ছাড়াই ২.৫ কিলোমিটার সড়ক নির্মাণে খরচ হয়েছে ২১৭ কোটি টাকা। যদি ওয়াইডেনিং করে ধরেন 10 ফিট রাস্তাকে যদি 18 ফিটে কনভার্ট করে ফেলতাম, অ্যারাউন্ড ২০-২২ কোটি টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা। অভিযোগ ও অনিয়মের বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল। এদিকে নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির নেতারা। অন্যদিকে অর্থের অপচয় নয়, নিয়ম মেনে দ্রুত সড়কটি নির্মাণের প্রত্যাশা সচেতন নাগরিকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পৌষের শেষ সপ্তাহে সারা দেশে আবারও শীতের দাপট শুরু হয়েছে। একদিনের ব্যবধানে ৬.৪ ডিগ্রি তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নওগাঁ। আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.১ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা মিললেও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। মৃদু শৈত্যপ্রবাহ বইছে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। জীবিকার তাগিদে কুয়াশা ও শীতকে উপেক্ষা করে কাজে যাচ্ছেন শ্রমজীবীরা। গত দুদিন ধরে কুয়াশার সঙ্গে হিমশীতল ঠান্ডা বাতাস বইছে শেরপুরে। রাতে ও ভোরে কুয়াশা বেশি থাকায় সড়ক মহাসড়কে গতি কমিয়ে যানবাহন চলাচল করছে। দ্বীপ জেলা ভোলাতেও কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত। জেলা শহরের পাশের বেড়িবাঁধ এলাকায় কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছাড়া পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরানো সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সংস্কার ও দীর্ঘমেয়াদী নীতি সহায়তার কাজ চলছে বলে জানান তিনি। তরিক ইসলামের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি লুটপাট হয়েছে প্রায় সব খাতে। আর্থিক খাতের দুর্নীতি নিয়ে প্রকাশিত শ্বেতপত্রের তথ্য বলছে শুধু পুঁজিবাজার থেকেই লুট হয়েছে 1 লাখ কোটি টাকার বেশি। 16 বছরে পথে বসেছেন অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী, বিনিয়োগে আস্থা হারিয়েছে পুঁজিবাজার। গত 10 বছরে এমন বাস্তবতায় পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয় নিয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এ সময় গত 1.5 দশকের শেয়ার বাজারের দুর্নীতির সমালোচনা করে বক্তারা বলেন, বিনিয়োগে আস্থা ফেরাতে বাড়াতে হবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা। আমরা প্রতিনিয়ত বলছি খারাপ আইপিও বা খারাপ কাজগুলো, কিন্তু তার একটা বিশ্লেষণমূলক নিরপেক্ষ কোনো বিচার ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত আসেনি। সবাইকে অ্যালাইন করে কোন একটা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তটা দীর্ঘমেয়াদী একটা সুফল পাওয়া যাবে বলে ওনাদের যেমন ধারণা, আমাদেরও তেমন ধারণা। ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের প্রধান সমস্যা সুশাসন, সবাইকে নিয়ে বাজার বান্ধব নীতি গ্রহণ করা হবে। এই পুঁজিবাজারের প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের গভর্নেন্সের স্ট্রাকচারটা, মার্কেট অপারেটর বা মার্কেট ইন্টারমিডিয়ারি যারা আছেন তাদের মধ্যে ওই যে সক্ষমতা, আমাদের মধ্যে যে দায়বদ্ধতা বা আমাদের মধ্যে যে স্বচ্ছতা, সেটা এখনো কাঙ্ক্ষিত মাত্রায় বেশিরভাগ প্রতিষ্ঠানেই নাই এবং ডিএসইও তার ব্যতিক্রম নয়। আমরা আমাদের সেই সীমাবদ্ধতা স্বীকার করে সামনের দিনে সেটাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি এবং সেখানে আমাদের যে ইন্টারনাল অডিট ফাংশনটা আছে সেখানে রিভ্যাম্প করা এবং কম্প্রিহেন্সিভ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ডেভেলপ করার জন্য আমরা কাজ করছি। আগামী বাজেটে পুঁজিবাজার বান্ধব রাজস্ব নীতি প্রণয়নের দাবিও জানান আলোচকরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কর সংস্কারের সরকারের স্বেচ্ছাচারিতা জুলাই আন্দোলনের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ শিল্পের ভ্যাট 5% থেকে 1 ধাপে 15% করার প্রতিবাদ জানায় সংগঠনটি। তাদের অভিযোগ, জাতীয় রাজস্ব বোর্ড IMF এর পরামর্শে কর বাড়াচ্ছে। কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে না আসলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে হোটেল রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হয়। রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার তাদের ব্যর্থতা ঢাকতে জনগণের ওপর বাড়তি করের বোঝা চাপাচ্ছে। অর্থ বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ 3 গুণ ভ্যাট বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। এছাড়া দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের উপর বাড়তি এই করের বোঝা চাপানোটা অন্যায় ও অযৌক্তিক। 2 বছরের বেশি সময় ধরে যেখানে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেখানে জাতীয় রাজস্ব বোর্ড হঠাৎ তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি সহ 43টি পণ্য ও সেবার উপরে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে ওষুধ, গুঁড়া দুধ, সিগারেট, বিমানের টিকিট সহ অনেক পণ্য ও সেবার উপর বাড়তি মূসক ও শুল্ক আরোপ হবে। জনজীবনের কথা চিন্তা না করে যদি শুধু IMF এর শর্ত পূরণের জন্য ভ্যাট বাড়ানো হচ্ছে, এটি আমাদের জন্য হবে দুর্ভাগ্যজনক। বর্তমান দেশের অস্থিতিশীল বাজার পরিস্থিতিতে হঠাৎ করে ভ্যাটের হার 3 গুণ বৃদ্ধিতে আমরা আতঙ্কিত, দিশাহীন ও শঙ্কিত। এবার পার্টেক্স খেলার খবর। প্রথম বাংলাদেশি হিসেবে টি-20 ক্রিকেটে ৮,০০০ রানের মাইল ফলক ছোঁয়ার দিনেও দলকে জেতাতে পারেননি তামিম ইকবাল। বলা যায় তাদের জয় ছিনিয়ে নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। জয়ের জন্য শেষ 6 বলে রংপুর রাইডার্সের প্রয়োজন ছিল ২৬ রান। ম্যাচ সেরা সোহান ৩০ রান তুলে দলকে অবিশ্বাস্য এক জয় পাইয়ে দেন। তাতে 7 উইকেটে 202 রান তোলে রংপুর। 7 বলে 32 রানের দারুণ ইনিংস উপহার দেন সোহান। খুশদিল শাহ ও ইফতেখার আহমেদ দুজনের কাছ থেকে আসে 48 রান। এর আগে টস হেরে ব্যাট করে 5 উইকেটে 197 রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। কাইল মায়ার্স সর্বোচ্চ 61 রানে অপরাজিত থাকেন। প্রথম বাংলাদেশি হিসেবে ৮,০০০ রানের মাইল ফলকে স্পর্শ করা তামিম ইকবাল 40 রান সংগ্রহ করেন। কলম্বোতে চতুর্থ টি-20তে শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 ক্রিকেট দলকে 21 রানে হারিয়ে 2-2 সমতায় সিরিজ শেষ করেছে বাংলাদেশের কিশোরীরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে 126 রানে অল আউট হয় লাল সবুজ দলের প্রতিনিধিরা। সর্বোচ্চ 24 রান করেন জান্নাতুল মাওয়া। এছাড়া 21 রানে আসে আফিয়া অসীমার ব্যাটে। জবাবে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 105 রানের বেশি তুলতে পারেনি স্বাগতিক দল। বল হাতে সফরকারীদের হয়ে 3 উইকেট নেন জান্নাতুল মাওয়া।
খো খো বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য রানার্স আপ হওয়া। দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল। এবারে টুর্নামেন্টে 23টি দেশ অংশ নিচ্ছে। 13 থেকে 19 জানুয়ারি দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে হবে খেলাগুলো। পুরুষ ও নারী উভয় বিভাগে অংশ নিচ্ছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মুক্তাদির, সহ সভাপতি সাইদ আহমেদ ও রফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। সব রাজনৈতিক দলের মতামত নিয়ে আগামী সপ্তাহের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান। আওয়ামী লীগ শাসনামলে বিএনপির 2276 নেতাকর্মী ক্রসফায়ার ও 153 জনকে গুম। শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে 2টি অভিযোগ। বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে আদালত সরানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। এজলাস কক্ষে আগুন, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ। এবং চালের দাম কমাতে সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানির সিদ্ধান্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।